তিব্বত সীমান্তে বাঁধে ভাঙন, নতুন করে বন্যার শঙ্কায় নেপালে সতর্কতা জারি। এখনো পর্যন্ত 475 জনের মরদেহ উদ্ধার। সাময়িক বন্ধের পর ফের অভিযানে চীন। সৌদিতে সোফা কারখানায় আগুনে মারা যাওয়া 9 প্রবাসীর জানাজা শেষে দাফন। নাটোর, নওগাঁ, রাজশাহীতে নিহতদের পরিবার সহ স্থানীয়দের শোক। কক্সবাজারের ঝাউতলায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাত ও গণপিটুনিতে 2 জন নিহত। খুনের ঘটনায় কার্যকর তদন্তে ঘাটতি, অহরহ মিলছে জামিন। বিচারহীনতার সংস্কৃতি বদলের তাগিদ। সরবরাহ বাড়ায় স্বস্তি ফিরেছে রাজধানীর সবজির বাজারে। দাম বেশি আলু পেঁয়াজের। এ সপ্তাহেও চড়া মাছের বাজার, নাগালে আসেনি ইলিশ। 15-20 দিন ধরে দামটা আগের চেয়ে বেশি। মাছ আছে কিন্তু কোয়ালিটির মাছ পাওয়া যাচ্ছে না। কোয়ালিটির মাছ কিনতে গেলে দাম বাড়বে। তো সব নিত্যপণ্যের দাম শুধু বাইরেই চলছে। আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাবো যাতে বাজারটা আপনারা একটু নিয়ন্ত্রণ করেন। এবং বয়স এগুলেও পরিকল্পনায় পিছিয়ে ঢাকা। ব্যবস্থাপনায় গাফিলতি দেখছেন নগরবিদরা। পূর্বাচল সহ নতুন ঢাকা নিয়ে হতাশা। দর্শক শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন। আমি সুমাই রাত্রি এবং আমি তন্ময় কুমার রায়। স্মরণকালের ভয়াবহ দুর্যোগে নেপালে ক্রমেই লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত নজিরবিহীন পাহাড়ি ঢল এবং আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 475 জনে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন হাজারো বাসিন্দা। উদ্ধার হয়েছে অন্তত 900 জন। অন্যদিকে তিব্বত অংশের নিখোঁজ 5.5 শতাধিক। এর মধ্যে তিব্বত সীমান্তে একটি বাঁধ ভেঙে যাওয়ায় নেপাল অংশে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানাবেন পেনুকা সুলতানা। দেখে বোঝার উপায় নেই, দুদিন আগেও এখানে ছিল মানুষের বসবাস। আকস্মিক পাহাড়ি ঢলে এক প্রকার ভেসে গেছে তিব্বত সীমান্তবর্তী নেপালের ত্রিশুলি গ্রাম। কোনো কোনো ভবনের 3 তলা পর্যন্ত ঢাকা পড়েছে কাদামাটিতে। স্মরণকালের সবচেয়ে বড় এ দুর্যোগের 2 দিন পেরিয়ে গেলেও এখনও কাদামাটিতে ডুবে আছে তিব্বত সীমান্তবর্তী নেপালের গ্রামের পর গ্রাম। বাড়ছে হতাহতের সংখ্যা। এখনও নিখোঁজ স্থানীয় বাসিন্দা সহ বিভিন্ন দেশের 9 শতাধিক নাগরিক। একই পরিস্থিতি তিব্বত অংশেও। সেখানে এরই মধ্যে বেশ কয়েকজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে গণমাধ্যম। নিখোঁজ 5.5 শতাধিক। উদ্ভূত পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়েছে ভারত, চীন, দক্ষিণ কোরিয়া সহ আন্তর্জাতিক মহল। ইউনিসেফ বলছে নেপালের বিধ্বস্ত এলাকায় কমপক্ষে 17,000 শিশুর মানবিক সহায়তা প্রয়োজন। সাহায্যের ঘোষণাও দিয়েছে যুক্তরাষ্ট্র। এমন ঘটনা কেউ কখনো পূর্বে দেখেনি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। We've offered any help that they need. You know, we have a very good relationship with Nepal, and that was that was mud and water as a mixture. Nobody's ever seen anything quite like that. We're very powerful, strong, well-built buildings were wiped out like they were toothpicks. That's a terrible thing. এরই মধ্যে বন্যা কবলিত এলাকার ভোটেকশি নদীতে আবর্জনা জমে সৃষ্ট হ্রদের পানি ক্রমেই বাড়ছে। এতে ফের পাহাড়ি ঢলের আশঙ্কা করছে নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। উদ্ভূত পরিস্থিতিতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিখোঁজদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন 30,000-এর বেশি কর্মী। आदमी लोग जो है ना, सब वो जो डेड बॉडीज हो सकते हैं, जो ऊपर से फ्लडिंग में बह के जो आए वो हो सकते हैं। हम अभी बता नहीं सकते, हम अभी काम कर रहे थे। Definitely we don't know what is inside there. We need to wait for the rescue and evacuation part. এরই মধ্যে তিব্বত সীমান্তে একটি পানির বাঁধ ভেঙে যাওয়ায় নেপাল অংশে সতর্কতা জারি করেছে সেখানকার পুলিশ।
এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দা, উদ্ধারকর্মী ও নিরাপত্তা বাহিনীকে নিরাপদে সরে আসার আহ্বান জানিয়েছেন তারা। পেনুকা সুলতানা, এখন বিশ্ব। নেপালে ভয়াবহ দুর্যোগে নিখোঁজ ভারতীয়দের মধ্যে আছেন কলকাতার ৩২ সদস্যের তীর্থযাত্রী ও পর্যটক দল। গেল বুধবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন পার করছেন নিখোঁজদের স্বজনেরা। তিব্বত সীমান্তে কৈলাস পর্বত ও মানস সরোবরে বেড়াতে গিয়ে কাছের মানুষের এমন পরিণতি মেনে নিতে পারছেন না তারা। কলকাতা থেকে আরও জানাবেন দীপক দেবনাথ। নেপালে ভয়াবহ পাহাড়ি ঢাল ও আকস্মিক বন্যায় নিখোঁজ ভারতীয়দের মধ্যে আছেন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও কেরালা সহ বিভিন্ন রাজ্যের তীর্থযাত্রী ও শ্রমিকরা। এর মধ্যে বুধবারের দুর্যোগের পর আর যোগাযোগ করা যায়নি কলকাতার ৩২ সদস্যের তীর্থযাত্রী ও পর্যটক দলের সঙ্গে। কাছের মানুষগুলো এভাবে হারিয়ে যাওয়া কোনোভাবেই মানতে পারছে না তাদের পরিবারের সদস্যরা। একটি বেসরকারি ট্রাভেলার্স প্রতিষ্ঠানের সহায়তায় গেল ২১শে আগস্ট নেপালে যান উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের পাইওনিয়ার পার্কের বাসিন্দা সুস্মিতা ভট্টাচার্য। কাঠমান্ডু পশুপতিনাথ মন্দির হয়ে যাওয়ার কথা ছিল মানস সরোবর, কিন্তু দুর্ঘটনার দিন গেল বুধবার থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। উনি যেদিনকে যাবেন তার আগের দিন আমার দোকানে ঢুকেছিলেন। তো ঢুকে উনি আমাকে বলেছিলেন যে এরকম ঘুরতে যাচ্ছে। এখন দাদাকে এইমাত্র জিজ্ঞেস করলাম, পরে সে বলল আমাকে যে এরকম আপনার বৌদি তো গেছে, তা ওইখানে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। দক্ষিণ কলকাতার পাটুলির বাসিন্দা অমরনাথ পাল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদের সাবেক এই জেনারেল ম্যানেজারও বুধবার কৈলাস মানস সরোবরে ঘুরতে গিয়েছিলেন, কিন্তু এদিন সকাল থেকে তার সাথে আর যোগাযোগ করতে পারছেন না ভাই বিক্রম। তিনি জানালেন, উদ্বেগ আর আতঙ্কে রাতে ঘুমোতে পারছেন না। हम लोग तो बहुत आतंक में है, जो उसका परिस्थिति देख रहा है बहुत आतंक में है। वो सेफली घर आ जाए, यही हमारा कामना है। গত ২১শে আগস্ট হাওড়া থেকে নেপালের উদ্দেশ্যে রওনা দেন পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল কংগ্রেস বিধায়ক শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়। মঙ্গলবার এক দফা মোবাইলে কথা হওয়ার পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। আদেও তিনি জীবিত আছেন কিনা এমন দুর্ভাবনায় নাজেহাল শর্মিষ্ঠার পরিবারের সদস্যরা। হাওড়া জেলার হাতগাছি এলাকার বাসিন্দা অনিতা দাস ৬৮ বছর বয়সী এই নারীর সাথেও কোনোভাবে যোগাযোগ করতে পারছে না তার পরিবার। দফায় দফায় চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছেন তারা। বৃহস্পতিবার দুপুরে নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে নিখোঁজ ওই ৩২ জনের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি, তবে তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্য সরকার আশ্বাস দিয়েছে এই নিখোঁজদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখা হচ্ছে। দীপক দেবনাথ, এখন কলকাতা। সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে তাদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছালে শোকাবহ হয়ে ওঠে পরিবেশ। জানাজায় অংশ নিয়ে স্বজনরা জানান, ধার দিনে জর্জরিত পরিবারকে সরকারি সহযোগিতার কথা, আর বাকি প্রবাসীদের মরদেহ দ্রুতই দেশে আনার পাশাপাশি আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন। বিস্তারিত প্রতিবেদনে। পরিবারের সচ্ছলতা ফেরাতে ধার দেনা করে নওগাঁর আত্রাই গ্রামের মোহন আলী ও সুমন আলী গত ৭ বছর আগে পাড়ি জমিয়েছিলেন সৌদিতে, কিন্তু পরিবারের সচ্ছলতা ফেরাতে গিয়ে ফিরলেন নিথর দেহে। শুক্রবার সকালে মোহন ও সুমনের পাশাপাশি আরও ৫ জনের মরদেহ নওগাঁর আত্রাই গ্রামে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। শোকে ভারী হয়ে ওঠে পরিবেশ। সকাল 10:30টার দিকে আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে একসাথে ৭ প্রবাসীর জানাজা হয়। পরে তাদের দাফন হয় পারিবারিক কবরস্থানে। এদিকে আগুনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতার দাবি জানান নিহতের স্বজনরা। এদিকে নিহতের প্রত্যেক পরিবারকে সরকারিভাবে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন স্থানীয় সংসদ সদস্য। এছাড়া বাকিদের মরদেহ দেশে নিয়ে আসার চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি। প্রশাসনের সহযোগিতায় আজকে যে আমরা জানাজা করলাম, এই জানাজায় যে যারা ওখানে মৃত্যুবরণ করেছেন তাদের সবাইকে ওই জান্নাত বোর্ড থেকে একটা সহযোগিতা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে সরকার যেটা ঘোষণা করেছেন, আমি ওইখানে জানাজার সময়ও বলেছি, সরকার এই মৃত পরিবারের পাশে আছে, আমরা আছি। এদিকে একই ঘটনায় নিহত নাটোরের ৩ জনের মধ্যে রবিউল ইসলাম হৃদয়ের মরদেহ নাটোরের মহিষডাঙ্গায় পৌঁছালে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। পরে সকাল 10টায় জানাজা শেষে তাকে দাফন করা হয় স্থানীয় কবরস্থানে।
শেষ কথা কই। এদিকে সন্তান হারিয়ে শোকে বিহ্বল রবিউলের মা। কিভাবে পরিশোধ করবেন ঋণ সেই দুশ্চিন্তা যেন অন্তহীন। ধার দেনা থেকে মুক্ত হতে চান সরকারের সহযোগিতায়। অগ্নিকাণ্ডে নাটোরের ৩ জন নিহত হলেও একজনের মরদেহ গ্রামে এসেছে। বাকি দুজনের ডিএনএ পরীক্ষা শেষে সৌদি আরব থেকে দেশে এলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের আশ্বাস দেয় উপজেলা প্রশাসন। অন্যদিকে অগ্নিকাণ্ডে নিহত রাজশাহীর বাঘার প্রবাসী শ্যামলের দাফনও সম্পন্ন হয়েছে। নাজমুস সাকিব সামি, এখন। কক্সবাজারের ঝাউতলা এলাকার রেনেসা হোটেলের বারে কথা কাটাকাটির জেরে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় নিহত নজিবুল হক রাশেদ কয়েকজনের সাথে পানশালায় বসেছিলেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় স্থানীয় অভিযুক্ত মোহাম্মদ সুলাইমানকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সকালে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। ঘটনার সূত্রপাত এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ওদের ভিতরে নিজস্ব কিছু এই অবস্থায় পূর্বের দ্বন্দ্ব বা যে কোনো দ্বন্দ্ব নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। এর ভিতরে একজন ভাইরে ফোন করছে, ফোন করাতে আরো 2 জন আসছে বাইরে থেকে, এসে এখানে এই যে এটার ভিতরে বাড়ির মধ্যেই এখানে স্টেপ করে চুরি মারামারি হয়েছে। সরকারের প্রথম 7 মাসে পুলিশের দেয়া হিসাব বলছে প্রতিদিন গড়ে 10টি খুনের ঘটনা ঘটেছে। শুধু জুলাই মাসে হত্যার শিকার হয়েছেন 298 জন। অপরাধ বিশ্লেষকরা বলছেন অপরাধের ঘটনায় কার্যকর তদন্তে ঘাটতি রয়েছে। এছাড়াও অহরহ জামিন মিলছে খুনের মামলায়। যদিও পুলিশ বলছে নিয়ন্ত্রণে রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। বিস্তারিত জানাবেন আরিফ হোসেন। জীবনের শেষ বয়সে গগনপতি চেয়েছিলেন শান্তির নীড়। পেনশনের টাকায় বাড়ির কাজও ধরেছিলেন। তবে কে জানত সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তৈরি করা ঘরেই পরিবারসহ হত্যার শিকার হতে হবে তাকে। এবার চলতি মাসের 12 তারিখের সিলেটের একটি ঘটনার দিকে নজর দেওয়া যাক। ঘরের মধ্যে ঠিক একইভাবে প্রবাসী দম্পতি ও কাজের মেয়েকে হত্যা করে দুর্বৃত্তরা। জুন মাসে লক্ষ্মীপুরের রায়পুরে ঘরে মা ও 3 মেয়েকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। সাম্প্রতিক সময়ে এই ঘটনাগুলো সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে। প্রশ্ন উঠেছে ঘরের মধ্যে থাকা মানুষের নিরাপত্তা নিয়ে। গত কয়েক মাস ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হত্যার ঘটনা দেখে উদ্বেগ তৈরি হয়েছে মানুষের মধ্যে। পুলিশ হেডকোয়ার্টারের হিসেব বলছে চলতি বছরের জানুয়ারিতে হত্যা হয়েছে 287 জন, ফেব্রুয়ারিতে 250 জন, মার্চে 317 জন, এপ্রিলে 288 জন, মেতে 210 জন, জুন মাসে 326 জন এবং জুলাইয়ে 298 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এছাড়া জুন থেকে এপ্রিল পর্যন্ত 3 মাসে রাজধানীতে খুনের ঘটনা ঘটেছে 60টি, যার মধ্যে পারিবারিক কলহে খুন হয়েছে 14 জন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন হয়েছে 10 জন, সম্পত্তি সংক্রান্ত বিরোধে খুন হয়েছে 4 জন, জমি সংক্রান্ত ঘটনায় খুন হয়েছে 1 জন, পূর্ব শত্রুতার জেরে খুন হয়েছে 8 জন, নারী ও শিশু সংক্রান্ত খুন 3 জন ও অন্যান্য কারণে 18 জন খুন হয়েছে। পুলিশ বলছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে। খুনের ঘটনায় উদ্বেগের কিছু নেই। পরিসংখ্যান যদি আপনি দেখেন, অন অ্যাভারেজ আমাদের প্রতি বছর কিন্তু 3,500 মতো খুন হয়। এটা কিন্তু এমন না যে খুনের সংখ্যা বেড়েছে। এখন ঘটনাটা যেটা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে কয়েকটা ঘটনা খুব সেন্সিটাইজ হয়। হওয়ার প্রেক্ষিতে এইটা নিয়ে খুব বেশি মানুষ হয়তো বা আলোচনা করে এবং অনেকে আতঙ্কেও ভোগে। খুনের ঘটনায় মামলা হয়, তবুও জামিন পাওয়ার ঘটনা প্রতিদিনের। কিভাবে? যদি তার এফআইআর, চার্জশিট, সুরতহাল রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট, হত্যা মামলার ক্ষেত্রে পোস্টমর্টেম রিপোর্ট, এইগুলো যদি সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে যদি তৈরি করা হয় এবং দক্ষ লোকের হাতে, কারণ আমরা জানি যত দেরি হবে তত মামলার এভিডেন্সগুলো নষ্ট হতে থাকে, তত আসামির পক্ষে মামলা থেকে বের হয়ে আসাটা সুযোগ তত তৈরি হয়। অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন মানুষের মানসিকতা পরিবর্তন হয়েছে। এর পেছনের কারণ বিচারহীনতার সংস্কৃতি। আমাদের দেশে সবাই টাকা জেনারেট করতে চায়, টাকা আর্ন করতে চায়, কিন্তু সেই টাকা আর্ন করার জন্য তার যে পরিমাণ পরিশ্রম করতে হয় সেটা তারা করতে চায় না। খুব সহজে তারা বড় ইনকাম তারা জেনারেট করতে চায়, যার ফলশ্রুতিতে এই সমস্যাগুলো এখানে বাড়তেছে। এখন তার দরকার টাকা, তার দরকার ক্ষুধা নিবারণ করা, তার দরকার টাকা জেনারেট করা, কিন্তু সে কীভাবে করবে? দুটো ওয়ে, হয় সে অপরাধ করবে, অপরাধ করে
সে টাকা ইনকাম করবে অথবা সে পরিশ্রম করবে, সে তো পরিশ্রম করতো কিন্তু কোনো না কোনো কারণে তার পরিশ্রম এখন করার সুযোগ নেই, তখন সে কী করবে, সেকেন্ড অপশনটা সে নিয়ে নেবে। হত্যার কারণ ভিন্ন হলেও প্রতিটি হত্যাকাণ্ডের পর প্রশ্ন ওঠে কেন থামছে না সহিংসতা। অপরাধ বিশ্লেষকরা মনে করে দ্রুত বিচার, সামাজিক বিরোধের মীমাংসা, অস্ত্রের অবৈধ ব্যবহার ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর তদন্ত হত্যাকাণ্ড কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আরিফ হোসেন, এখন, ঢাকা। সরবরাহ বাড়ার স্বস্তি ফিরেছে রাজধানীর সবজি বাজারে, তবে বেড়েছে আলু পেঁয়াজের দর। আর এখনও নাগালে আসেনি ইলিশের দর, চড়া অন্যান্য মাছের দরও। এজন্য সরবরাহ কমার অজুহাত বিক্রেতাদের। তবে কিছুটা স্বস্তি আছে মুরগির বাজারে, যদিও বেড়েছে চিনি, আটা, ময়দার মতো প্রয়োজনীয় পণ্যের দাম। ব্যাগটা জানাচ্ছেন তৌহিদুল তারেক। সাপ্তাহিক ছুটির দিন, সঙ্গে সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টিতে ব্যস্ত সময় পার করছেন কারওয়ান বাজারের দোকানি ও সবজি ব্যবসায়ীরা। সপ্তাহ ঘুরে রাজধানীর এই বাজারে মাছের দাম বেশ চড়া। তেলাপিয়া, কই, পাঙ্গাসের মতো বহুল বিক্রিত মাছগুলোর দাম কেজিতে 10 থেকে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 থেকে 240 টাকায়। অন্যদিকে ইলিশের দাম কেজিতে 100 থেকে 200 টাকা কমলেও তা এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে। 900 গ্রাম ইলিশের দাম হাঁকাচ্ছেন 2400 থেকে 2500 টাকায়। কাতল মাছ হলো 2 কেজি, 2.5 কেজি মাছ, এটা হলো আপনার 270 টাকা 80 টাকা কেজি, আর তেলাপিয়া আমরা 200 টাকা কেজি। কারণ এটা মাছের সাইজের উপরে দাম একটু বড় ছোট হয়, এই জন্য আর কি 10-20 টাকা এদিক সেদিক হয়। জেলার চাঁদপুর বা মাছ এটি আপনার এই 800-900 গ্রাম মাছ 2400 টাকা কেজি বেচতেছি। দাম বৃদ্ধিতে বিপাকে সাধারণ ক্রেতারা। ভরা মৌসুমেও দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। ইলিশের বাজারে আগুন লেগে গেছে। আসলে ইলিশের যে পরিমাণ দাম, এই একটা বড় ইলিশ কিনতে গেলে 2500-3000 টাকা কেজি, ইলিশ সাধারণ মানুষের খাওয়া সম্ভব না। একই সাথে বেড়েছে চিনি, আটা, ময়দা ও গুঁড়ো সাবানের দাম। 10 থেকে 15 টাকা বেড়ে চিনি 120 টাকা, আটা 65 ও ময়দা বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। অপরিবর্তিত রয়েছে তেল ও চালের বাজার। 15 দিন থেকে এক সপ্তাহের ভিতর থেকে 15 দিনের ভিতরে দাম বেশি চিনি, আটা, ময়দা দাম বেশি, পোলাও চাল দাম বেশি, ডিটারজেন্ট পাউডার যে চিনি ছিল 105, 10 এবং 120 টাকা। তবে কিছুটা স্বস্তি ফিরেছে সবজি ও মুরগির দামে। সরবরাহ বেশি থাকায় গত সপ্তাহের তুলনায় পেঁপে, করলা, বেগুন, বরবটি, লাউ সহ বিভিন্ন সবজির দাম কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে বলে জানান বিক্রেতারা। কমেছে আদা ও রসুনের দামও, তবে 5 থেকে 10 টাকা বেড়েছে আলু ও পেঁয়াজের দর। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজির দাম একটু কম, প্রত্যেক সবজি কেজিতে 10 টাকা 15 টাকা কম। আদা রসুন বর্তমান দাম কমে আছে, এই আদা চলতেছে 110 টাকা, 5 টাকা পাইকারি চলতেছে। সবজির বাজার স্থিতিল আছে, গত সপ্তাহে যা ছিল এই সপ্তাহে তাই আছে। দাম এখন সবজির বাজার প্রায় সবগুলো 100-র কাছাকাছি, কোনোটা হয়তো 80-90, বেশিরভাগই 100 বা তার উপরে। গত সপ্তাহের তুলনায় মনে হচ্ছে 5-10 টাকা সবকিছু প্রাইসটা একটু কম মনে হচ্ছে আমার কাছে। বাজার ভেদে দামের কিছুটা তারতম্য থাকলেও অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। এদিকে রাজধানীর বাইরে সরবরাহ কিছুটা বাড়লেও নাগালের বাইরে ইলিশ। চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে 1 কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2,500 থেকে 3,000 টাকার মধ্যে। একই চিত্র চট্টগ্রামেও। এদিকে ময়মনসিংহে মাছের পাশাপাশি বেড়েছে গরুর মাংসের দাম, তবে চাঁপাইনবাবগঞ্জে কমেছে সবজির দাম। বিস্তারিত প্রতিবেদনে। চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে, তবে কয়েক বছর আগেও একই সময়ে যেখানে 3 থেকে 4,000 মণ ইলিশের সরবরাহ থাকত, এবার তা অনেক কম। ইলিশের দাম ক্রেতার নাগালের বাইরে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2600 থেকে 2700 টাকায়। ব্যবসায়ীদের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এখনো নিয়ন্ত্রণে আসেনি দাম। সাধ্যের মধ্যে সামর্থ্য অনুযায়ী কঠিন হয়ে যায় কেনাটা। এটা গতবার ছিল 700-800, ওইটা এখন 1200 টাকা। পদ্মার ইলিশ খাওয়ার জন্য আসলে মানুষ তো অনেক আগ্রহ নিয়ে বসে আছে, শেষ পর্যায়ে এসেও মাছ পাইতেছে না, তখন একটু বেশি দামে কিনতেছে। চট্টগ্রামের সরবরাহ বাড়লেও দাম চড়া। 500 থেকে 700 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1700 টাকায়, আর 1 কেজি ওজনের বিক্রি হচ্ছে 2500 টাকায়। বিক্রেতারা বলছেন, আহরণ থেকে বিপণন সব পর্যায়ে খরচ বেড়েছে। পাশাপাশি জেলেদের জন্য দাদন ব্যবসায়ীদের বিনিয়োগ ও নির্ধারিত দামের প্রভাবও পড়ছে বাজারে। এখানে ভালো মাছ কিনতে হলে দামটা নিতে হবে, আর যেগুলি আসতেছে এগুলি আমাদের বাজারে খাবে না। মনে করেন 3টা 4টা 5টা 1 কেজি, এগুলি সস্তা, এগুলি তো আমাদের এই বাজারে খাবে না। জাইলার যদি সাগরে যা 1 সপ্তাহের জন্য গেলে 2 লাখ টাকা বাজার লাগে, এদের বেতন আছে, তেল আছে, দেখা যাচ্ছে কি গেলে ওই তার হারা পয়সা পড়ছে, পুরা অর্চল আছে।
ময়মনসিংহে আকার ও প্রকার ভেদে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম, তবে বিক্রেতারা তা মানতে নারাজ। ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা, গরুর মাংস 750 থেকে 800 টাকা, খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকায়। ব্রয়লার ছিল 190, আজকে বিক্রি করতেছে আমরা 180, পাইকারি 175, কক আসছিল 350, কক 320। বাজার খারাপ, আমরা যারা বিক্রি করি ব্যাপারী আমরা আজকে 8-10 দিন যাবত কোনো ইনকাম করতে পারছি না। 750, 780, 800 এরকম জাগাত গরু পাওয়া যেতেছে না, গরুর দাম একটু বাড়তি। অন্যদিকে গত এক সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জের বাজারে কমেছে সবজির দাম। টমেটোর দাম কেজিতে কমেছে 20 টাকা, বেগুন 10 টাকা কমে বিক্রি হচ্ছে 40 টাকায়, তবে বেড়েছে করলার দাম, অপরিবর্তিত রয়েছে কাঁচামরিচের দাম। শাহানা জাহান, এখন। ঢাকা বারবার বদলেছে তার ঠিকানা। বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা পুরান ঢাকা থেকে পরিকল্পিত নতুন ঢাকা, আর এখন আগামীর স্বপ্ন নিয়ে পূর্বাচল। প্রতিবারের প্রতিজ্ঞা সুন্দর, নিরাপদ আর বাসযোগ্য একটি শহর। তবে আদৌ কি আধুনিক নগর গড়ে উঠেছে, নাকি শুধু ঠিকানাই বদলেছে এই শহরের? শুধু কি ঠিকানা বদলালেই নগর জীবন বদলায়, নাকি বদলাতে হয় পরিকল্পনা, ব্যবস্থাপনা আর নাগরিক মানসিকতা? ঢাকা দিবস ঘিরে তারই বিস্তারিত জানাচ্ছেন রাজু আহমেদ। সবকিছুর শুরু এখানে। বুড়িগঙ্গার বুক চিরে গড়ে উঠেছিল ঢাকার প্রাণ, সরুগুলি, ঐতিহ্য, ব্যবসা বাণিজ্য আর ইতিহাস। সব মিলিয়ে পুরান ঢাকা ছিল এক জীবন্ত নগর। কিন্তু সময়ের সঙ্গে মানুষ বেড়েছে, ভবন বেড়েছে, কমেছে খোলা জায়গা। অপরিকল্পিত ভবন, অগ্নিঝুঁকি, সংকীর্ণ রাস্তা, যানজট, বায়ু দূষণে ধীরে ধীরে বসবাসের জন্য কঠিন হয়ে ওঠে এক সময়ের প্রাণকেন্দ্র। মৌলিক অধিকারগুলোও যেন হারিয়ে গেছে মাত্র কয়েক দশকে। নতুন টাউন, নতুন শহরে যে সুবিধাগুলো ওনারা ভোগ করে, সেরকম ভোগ কিন্তু আমরা অনেক কিছু থেকে বঞ্চিত। রাস্তাঘাটে দেখবেন অপরিচ্ছন্ন, ফুটপাত দিয়ে ভরা, মানুষ সাধারণভাবে চলতে পারছে না। একসময়ের জীবন্ত নগর যখন নুয়ে পড়ল অল্প বয়সের ভারে, তখন প্রশ্ন উঠল, ঢাকার ভবিষ্যৎ কি অন্য কোথাও? স্বস্তির শ্বাস নিতে মানুষ পা বাড়ালো নতুন শহরে। নগর ছড়িয়ে পড়ল পশ্চিমে, উত্তরে। গড়ে উঠল উত্তরা মিরপুরের মতো নতুন নতুন আবাসিক এলাকা। একসময় যেগুলোকে বলা হয়েছিল পরিকল্পিত ঢাকা, কিন্তু কয়েক দশক পর আবারও একই অভিযোগ। ঘনবসতিপূর্ণ একটা সিটি, সে অনুযায়ী আমাদের সবকিছুরই পর্যাপ্ত পরিমাণ প্রাপ্যতা পাইনি আমরা এখানে। যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো আমরা টাইম মতো পাচ্ছি না, বা সবাই পাচ্ছে না। যাদের দরকার তারাই পাচ্ছে না, কিন্তু যাদের দরকার নেই তারা এটাকে পুরোপুরি এক্সপ্লয়েট করতে পারতেছে। ঘর থেকে বেরোলে এখানে থমকে যায় পথ, যানজটে সড়ক অবরোধ, হাঁটার পথও বন্ধ দখলে। ডেঙ্গুতে মৃত্যু যেন নিত্যদিনের হাজারি, কোথাও কোথাও অপরাধের আতঙ্ক। এখন অল্প বৃষ্টিতে ডুবে যায় ঢাকা। খাল দখল কিংবা মনমর্জির অট্টালিকা, কোনো কিছুতেই যেন খেয়াল নেই এই শহরের। আধুনিকতার বদলে এই শহরও হাঁটছে পুরান ঢাকার পথে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা অগ্রগামী না হয়ে পেছনে যাওয়ার দায় রাষ্ট্র ও সমাজের। একমুখী যোগাযোগ ব্যবস্থাই ছিল প্রথম ভুল। এছাড়া নগর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর সীমাহীন দুর্নীতি আজ ভোগাচ্ছে মানুষকে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আমাদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পাশাপাশি ওয়াসা ছিল, আমাদের পানি উন্নয়ন বোর্ডের পাশাপাশি আমাদের ছিল পরিবেশ অধিদপ্তর। কেউই কিন্তু কাজটা করেনি, এবং এই কাজ না করার পেছনে তাদের সীমাহীন দুর্নীতি এবং এই যে দেশ এবং শহরের প্রতি ভালোবাসার অভাব এবং দায়িত্ব অবহেলা, সবকিছু মিলেই এখন দেখা যাচ্ছে যে ঢাকার নগরায়নকে আমরা অপরিকল্পিত নগরায়ন বলি, কিন্তু শব্দটা হবে আসলে স্বেচ্ছাচারী নগরায়ন এবং দুর্নীতিগ্রস্ত নগরায়ন। পরিকল্পনা, আইন প্রয়োগ, নাগরিক সচেতনতা এবং সুশাসনের উপর জোর দিয়ে যে শহর গড়ে ওঠার কথা ছিল, তা কেন হয়ে উঠল না? উত্তরে ঢাকা গড়ার দায়িত্বে থাকা সংস্থা বলছে নিজেদের গাফিলতের কথা। সংস্থা হিসাবে তো রাজুকের অবশ্যই কিছু ব্যর্থতা আছে, কোনো সন্দেহ নেই। এইখানে ব্যর্থতাটার জন্য ভূমি মালিক বা বাড়ি মালিকরাও দায়ী, এবং রাজুকের পরিদর্শন টিমও দায়ী। হ্যাঁ, এখানে দুটাই মিলেই একটা যোগসাজশ বলি বা যাই বলি, আন্ডারহ্যান্ড এটা হচ্ছে। এবার বয়সের ভারে নুয়ে পড়ার আগেই পরবর্তী ঠিকানা খুঁজছে 3 কোটি মানুষের এই শহর। দৃষ্টি পূর্ব দিকে, নাম পূর্বাচল। প্রশস্ত সড়ক, আধুনিক অবকাঠামো, পরিকল্পিত নগর। অনেকের চোখে এটাই ভবিষ্যতের ঢাকা। এখানেই নতুন স্বপ্ন দেখছেন হাজারো মানুষ, তবে আছে হতাশার গল্প।
কিন্তু পুরান ঢাকার পর নতুন ঢাকা আর ঢাকার পর পূর্বাচল, শহর বদলেছে, কিন্তু বদলে গেছে কি ব্যবস্থাপনা? বিশেষজ্ঞরা বলছেন বাসযোগ্য নগরের জন্য শুধু শহর বদল নয়, রাজনীতির ঊর্ধ্বেই ভাবতে হবে রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্রই তো সবকিছু হয়, যত কথাই বলেন রাষ্ট্র মানে আমরা বলছি যারা ক্ষমতায় থাকেন তারা চাইছেন কিনা সেটা সবচেয়ে বড় প্রশ্ন। এমন পরিকল্পনা দরকার যেখানে সত্যিকার অর্থে উদাহরণ গড়ে এখন আমি মনে করি মানে ইতিবাচক করার একমাত্র মানে বড় লক্ষ্য হলেও হতে পারে। একটি শহর শুধু ইট বালু আর কনক্রিট দিয়েই তৈরি হয় না, শহর তৈরি হয় পরিকল্পনা, আইনের প্রয়োগ, সুশাসন এবং সচেতনতার উপর। এসব ছাড়া শুধু জায়গা বদলালেই বদলাবে না ঢাকার ভবিষ্যৎ। এখন প্রশ্ন হচ্ছে, আজকে যে স্বপ্নের নাম পূর্বাচল, আগামী কয়েক দশক পর সেই স্বপ্ন কি পরিণত হবে একটি পুরান ঢাকা বা নতুন ঢাকায়, নাকি বদলাবে ইতিহাস? সেটি দেখতে হলে অপেক্ষা করতে হবে আরও কয়েক দশক। রাজু আহমেদ, এখন ঢাকা। উৎসব আনন্দে নানা আয়োজনে ঢাকা দক্ষিণে পালিত হচ্ছে হৃদয়ে ঢাকা 416। মাসব্যাপী আয়োজনের অংশ হিসেবে আজ আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। এই আয়োজনে ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে বিভিন্ন সাংস্কৃতিক উপকরণ প্রদর্শনীর প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে পুরান ঢাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। যাচ্ছি লগ্নর কাছে। লগ্ন, আজ তো একটি র্যালি আয়োজন হওয়ার কথা রয়েছে, জানাবেন যে কখন নাগাদ র্যালিটি শুরু হবে এবং র্যালিটি মূলত কিভাবে সাজানো হয়েছে, বিস্তারিত জানাবেন আপনি। চাই বিকেল 3টায় র্যালিটি শুরু হওয়ার কথা রয়েছে, অর্থাৎ পুরান ঢাকা থেকে শুরু হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক রয়েছে সেখান থেকে র্যালিটি শুরু হবে এবং পুরান ঢাকার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সবাই মিলেই আসলে এই র্যালিতে অংশ নেবে এবং ঢাকা দক্ষিণের যে নগর ভবন রয়েছে সেই নগর ভবন অভিমুখে যাত্রা শুরু করবে। এখন যেমনটি দেখতে পাচ্ছেন যে ডিএমপি সজ্জিত যে ঘোড়া রয়েছে এবং ঘোড়সওয়ার যারা রয়েছে তারা এখানে শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটি করছেন এবং দেখতে পাচ্ছেন যে আসলে যে ঐতিহ্যগতভাবে যে ঘোড়ার বিষয়টি রয়েছে সেই ঘোড়াগুলো এখানে রয়েছে। একই সাথে আমরা দেখেছি যে এর বাইরে অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেখানে ঐতিহ্যের সাথে জড়িত যে ঘুড়ি রয়েছে সেই ঘুড়ির প্রদর্শনী আমরা দেখেছি এবং পায়ে চালিত প্যাডেল চালিত যে বোট রয়েছে, স্পিড বোট, সেই আয়োজনও কিন্তু রয়েছে। তবে এখন যেমনটি দেখছেন যে লাল এবং হলুদ রঙে সজ্জিত যে ঘোড়াগুলো রয়েছে এগুলো অংশ নেবে। একই সাথে আমরা দেখেছি যে সাধারণ যারা নগরবাসী রয়েছেন, যাদের শেকড় এখানে কিংবা যারা জীবন জীবিকা কিংবা লেখাপড়ার জন্য ঢাকায় এসেছেন, তারা সবাই মিলে এই পুরান ঢাকার যে 400 বছরের যে ঐতিহ্য রয়েছে সেটাকে ধারণ করে এই উৎসবে অংশ নিয়েছেন। বলছেন যে এক মাস ব্যাপী বিভিন্ন আয়োজন ছিল, নাটক ছিল, গান ছিল, বিভিন্ন আয়োজনের পরও আসলে আজকে তারা সবাই মিলে যে শোভাযাত্রায় অংশ নিয়েছেন, এর মাধ্যমে তাদের যে নাগরিক জীবনের যে ক্লান্তি রয়েছে, হতাশা রয়েছে, তাদের যে আক্ষেপের জায়গাগুলো রয়েছে, যানজট, বিভিন্ন বিষয়, সেগুলোর বাইরে এসে তারা আসলে তাদের যে আয়োজন রয়েছে অর্থাৎ তারা আসলে সুন্দর সমৃদ্ধির প্রত্যাশা করছে এবং সেই সমৃদ্ধি এবং সেই শুভ কামনা জানিয়ে নিজেদের আসলে সুন্দর একটা সময়ের প্রত্যাশায় তারা মূলত এখানে এসেছে এবং যে জমকালো আয়োজনগুলো অপেক্ষা করছে সেগুলো হয়তো বা সবাইকে রাঙিয়ে দিবে। তো তন্ময়, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। ঢাকা উৎসবকে কেন্দ্র করে আজ যে শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে সেটি শুরু হবে বিকেল 3টা নাগাদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে পুরান ঢাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। দেশে 80,000 আইনজীবী থাকলেও তাদের মান নিয়ে সংশয় আছে। তাদের জন্য নেই কোনো প্রশিক্ষণের ব্যবস্থা। তবে বর্তমান সরকার তাদের প্রশিক্ষণ নিশ্চিতে উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার সকালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। বলেন, সুপ্রিম কোর্টে 18,000 আইনজীবী, অথচ তাদের মধ্যে ভালো আইনজীবী কজন তা জানার উপায় নেই। এটি তিক্ত বাস্তবতা। আইনজীবী হয়ে অর্থের মানদণ্ডের সব মূল্যায়ন না করার আহ্বান জানান তিনি। বলেন, অর্থের পেছনে নয়, ছুটতে হবে পেশাদারিত্বের পেছনে। স্বপ্নের পথেও কাটা বিছানো থাকে, এক একটি দুর্নীতির হাতছানি, এক একটি কাটা। আপনাকে পড়ালেখা করতে হবে, পড়ালেখার বিকল্প কোনো পথ আইনজীবী হওয়ার জন্য নেই। বাংলাদেশে প্রায় 80,000 আইনজীবী আছে। এই 80,000 আইনজীবীর কিন্তু ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা নাই। ইনশাল্লাহ এবছর থেকে আমরা ট্রেনিংয়ের দিকে ধাবিত হচ্ছি। আমি এবার 50 কোটি টাকা আইন মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়ার চিন্তা করছি। কুমিল্লার টমসন ব্রিজ থেকে নোয়াখাও চৌমোহনী পর্যন্ত কান্দি খালের পশ্চিমে রিটেইলিং
ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ কাজ 4 বছরেও শেষ হয়নি। 10,63,93,000 টাকার প্রকল্পের কাজ বন্ধ হয়, নির্মাণাধীন অংশ খসে পড়ছে, কোথাও বা রডে ধরেছে মরিচা, চুরি হচ্ছে ফেলে যাওয়া রডও। 18 মাসে কাজ শেষ হবার কথা থাকলেও বরং কাজ শেষ না করে ছেড়ে চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হক এন্টারপ্রাইজ। প্রকল্পে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় নতুন টেন্ডারের মাধ্যমে কাজ করার দাবি জানিয়েছেন বাসিন্দারা। ফোরকান হোসেনের ছবিতে আরও জানাচ্ছেন মাসুদ আলম। মাত্র 926 মিটার রিটেনিং ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ কাজ ফেলে উধাও ঠিকাদারি প্রতিষ্ঠান, ফলে প্রকল্পটি থমকে আছে পুরোপুরি। এই প্রকল্পের লক্ষ্য ছিল নগরীর পানি নিষ্কাশনে খাল প্রশস্তকরণে রিটেনিং ওয়াল এবং সরকারি সম্পত্তি দখলমুক্ত করে স্বাস্থ্য সচেতন মানুষের জন্য ওয়াকওয়ে নির্মাণ করা। 2022 সালের মে মাসে শুরু হওয়া প্রকল্পটি 18 মাসে শেষ করার চুক্তি ছিল কুমিল্লা সিটি কর্পোরেশনের সঙ্গে, কিন্তু কয়েক দফা মেয়াদ বাড়িয়ে কাজ হয়েছে মাত্র 200 মিটার। ফলে দীর্ঘদিন পড়ে থাকায় রোদ বৃষ্টিতে খসে পড়ার উপক্রম দেয়াল, ভেঙে গেছে ওয়াকওয়ের অংশবিশেষ। রাতের আধারে নির্মাণাধীন কাজের রড কেটে নিচ্ছেন দুর্বৃত্তরা। বিভিন্ন মাদক সেবকের রডগুলি খুলে নিয়ে যাচ্ছে, এগুলি দিয়ে কোনো কাজ হবে না, পরে আবার এগুলিতে কাজ করলে কাজের মানগুলো থাকবে না। কিছু কাজ করে ফেলাই রাখে, আবার মানুষের ভোগান্তি, তারপর কাজটা একবারে একসাথে করে না। এদিকে প্রকল্পে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ফলে প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে পরিত্যক্ত নির্মাণাধীন অংশ ভেঙে রিটেন্ডারের মাধ্যমে নির্মাণের দাবি বাসিন্দাদের। এটা হলে ফুটপাত বলে আর কি এটাকে, তো এটা হলে জনসাধারণের জন্য অনেক উপকার হবে। পালিয়ে বেড়ানো ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়ে নির্মাণ প্রকল্পের কন্ট্রিবিউশনের ফলে প্রকল্পের মেয়াদ ও ব্যয় দুটোই বাড়ছে, নষ্ট হচ্ছে কাজের গুণগত মানও। সেজন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের পাশাপাশি কুমিল্লা সিটি কর্পোরেশন ও তার প্রকৌশলী বিভাগকে দায়ী করছেন নগর বিশেষজ্ঞরা। কুমিল্লা সিটি কর্পোরেশন এর দায় এড়াতে পারে না। কুমিল্লা সিটি কর্পোরেশনের এর সাথে যুক্ত যে এই সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট এর দায় এড়াতে পারে না। এটার জন্য আমি মনে করি রিটেন্ডার দেওয়া উচিত, ঠিকাদারকে জরিমানা আদায় করা উচিত, এটাকে কাজ বাজেয়াপ্ত করা উচিত, তাদের সিকিউরিটি মানি বাজেয়াপ্ত করা উচিত এবং নতুনভাবে আবার ঠিকাদার দেওয়া উচিত। তবে দায় এড়াতে প্রকল্পের এমন পরিণতির জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় দখলদারদেরও দায়ী করছে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ। ঠিকাদার প্রতিষ্ঠানের দুর্বলতা কিছুটা আছে, না বললেই না, কিন্তু সবচেয়ে বড় বিষয় সাইটের দুর্বলতাটা, সাইটের জটিলতাটাই বেশি। মানে সাততলা যে প্রাইমারি স্কুলটা একেবারে খালের উপরে, এটা ভাঙতে গেলে স্কুল সহ চলে আসবে, এরকম কিছু জটিল কিছু সমস্যা ওখানে রয়েছে, যার কারণে আসলে টাইমলি কাজটা করা যাচ্ছে। আগামী 2027 সালের 25 মার্চ শেষ হচ্ছে এ প্রকল্পের মেয়াদ। মাসুদ আলম, এখন, কুমিল্লা। নির্বিচারে বন উজাড়, পাহাড় কেটে সড়ক ও জনবসতি নির্মাণে রাঙামাটিতে সংকুচিত হয়ে পড়েছে হাতির আবাসস্থল ও করিডোর। খাদ্য সংকটে হাতির পাল ঢুকছে লোকালয়। গেল 1.5 দশকে বন্য হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন 36 জন। অন্যদিকে মানুষের হাতে মারা পড়েছে 13টি হাতি। রাঙামাটি থেকে বাকিটা জানাচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। রাঙামাটির পাহাড়ে বিস্তীর্ণ ঘন সবুজ প্রাকৃতিক বনভূমি একসময় ছিল এশীয় মহাবিপন্ন প্রজাতি বন্য হাতির অবাধ বিচরণ ক্ষেত্র। মানুষের উপদ্রবহীন অবারিত নিরাপদ আবাস আর পর্যাপ্ত খাবারে অনুকূল পরিবেশ ছিল হাতির। কিন্তু সেই বনভূমি দখল করে বন উজাড়, পাহাড় কাটা, সড়ক নির্মাণ, পর্যটন কেন্দ্র তৈরি ও জনবসতি সম্প্রসারণ হয়েছে দিনের পর দিন। সংকুচিত হয়েছে হাতির আবাসস্থল ও করিডোর। খাদ্য সংকটে পড়ে এখন হাতির দেখা মিলছে লোকালয়, সড়ক, এমনকি ফসলের ক্ষেতেও। এতে হাতির আক্রমণে মানুষের প্রাণহানি, পঙ্গুত্ব বরণ, ঘরবাড়ি, সহায় সম্পদ, ফসল ও যানবাহন মারাত্মক ক্ষতির শিকার হচ্ছে। বিপরীতে মানুষের হাতে প্রাণ হারিয়ে দিন দিন হাতির সংখ্যাও কমছে। রাঙামাটির কাপ্তাই, বরকল ও লংগদু উপজেলায় প্রায় অর্ধশতাধিক হাতির মধ্যে গত 1.5 দশকে 13 হাতির মৃত্যু হয়েছে, আর প্রাণ হারিয়েছেন 36 জন ও পঙ্গু হয়েছেন অসংখ্য মানুষ। হাতি এখানে আছে, ঘর ভেঙে দেয়, তারপরে বাগান টাগান নষ্ট করে। শীতল বৃষ্টি হলে সবসময় রাস্তা ধারে বাইর হয়, লোকজন সামনে পড়লে হয়তো গাড়ি ভাঙে, মানুষ মারে। রোড হয়ে গেছে, তখন হাতিগুলি যাওয়ার জায়গা নাই, সেজন্য প্রায় সময় রোডে চলে আসে। যে সময় এই গাড়ি দেখে তারা শব্দ শুনলে আতঙ্ক হয়ে যায়।
বন্যহাতির আক্রমণে নিহতের পরিবারকে 3 লাখ ও আহতকে 1 লাখ টাকা হিসাবে গত 5 বছরেই 1,14,00,000 টাকা দিয়েছে বন বিভাগ। হাতি মানুষের সংঘাত বন্ধ ও হাতির বিলুপ্তি ঠেকাতে হাতির আবাসস্থল নিরাপদ ও খাদ্য সুরক্ষার তাগিদ বন্যপ্রাণী বিশেষজ্ঞদের। যে বনগুলো আছে সেই বনগুলো উজাড় করে ফেলবার কারণে স্বাভাবিক হাতির আবাসস্থলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেই কারণে হাতিগুলো লোকালয়ে চলে আসে। এটা কেন হচ্ছে, ওর খাবারটা কি ধরনের, ও কিভাবে বেড়ে উঠছে, কোন পরিবেশে থাকছে, পরিবেশগত কি পরিবর্তন হচ্ছে, এটার জন্য কিন্তু প্রচুর গবেষণার প্রয়োজন। হাতি মানুষের এহেন সংঘাত বন্ধে হাতির খাবারের বনায়ন, মানুষকে সচেতন করা এবং এলিফ্যান্ট রেসপন্স টিম গঠন ও সোলার ফেন্সিং প্রকল্প সহ বিভিন্ন উদ্যোগের কথা জানান এই বন কর্মকর্তা। আর সর্বশেষ যে পরিসংখ্যান আমার এই অঞ্চলে হাতির প্রায় 45 থেকে 50টি হাতি থাকতে পারে। আপনারা জেনে খুশি হবেন যে হাতি সংরক্ষণ একটা প্রকল্প ইতিমধ্যে বন অধিদপ্তর বাস্তবায়নে আছে। মানুষ ও হাতির সংঘাত বন্ধে হাতির বসতি, বিচরণ ক্ষেত্র ও চলাচলের পথে মানুষের অবাধ যাতায়াত বন্ধ করতে হবে। গড়ে তুলতে হবে সহজলভ্য প্রাকৃতিক বনায়ন। তবেই হাতি ও মানুষের প্রাণের সাথে সুরক্ষা পাবে প্রাকৃতিক ভারসাম্য, এমন দাবি সংশ্লিষ্টদের। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি। মধ্যস্থতাকারীদের অনুরোধে হরমুজ প্রণালী খোলার জন্য শর্তাবলীর একটি খসড়া তালিকা তৈরি করেছে ইরান। এমনটাই জানালেন দেশটির নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই। তবে জলপথটি পুনরায় খোলার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই এই দাবিগুলো পূরণের জন্য প্রথমে পদক্ষেপ নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি। এর মধ্যে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, হরমুজ প্রণালীর মধ্য দিয়ে অস্থায়ী নৌ চলাচল করিডোরের জন্য প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন কাঠামো এবং জলপথটি থেকে মাইন অপসারণের যৌথ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে কাতার ও ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের সঙ্গে কোনো আলোচনা করছে না বলে সাফ জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে অবরোধ পুনরায় আরোপের পর থেকে যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের কোনো বন্দর কার্যক্রম চলছে না বলে জানিয়েছে সেন্টকম। ট্রফি পুনরুদ্ধারের মিশনে শুরুতেই কঠিন পরীক্ষার সামনে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের ড্রয়ের রেকর্ড 15 বারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হয়েছে ইউরোপের 6 লিগের চ্যাম্পিয়ন সহ একাধিক শক্তিশালী দল। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ও রানার্স আপ আর্সেনালও পেয়েছে কঠিন প্রতিপক্ষ। বিস্তারিত প্রতিবেদনে। ওয়াও! মোনাকোয় জমকালো আয়োজনে হয়ে গেল 2026-27 মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ড্র। নতুন ফরম্যাটে প্রতিটি দল খেলবে 8টি ম্যাচ, 4টি ঘরের মাঠে, 4টি প্রতিপক্ষের মাঠে। আর ড্রতেই রিয়াল মাদ্রিদের সামনে খুলে গেছে কঠিন পথ। ঘরের মাঠে রিয়ালের প্রতিপক্ষ সিরিয়া চ্যাম্পিয়ন ইন্টার মিলান, ডাচ চ্যাম্পিয়ন পিএসভি ও অস্ট্রিয়ার শিরোপাধারী এলএএসকে। এছাড়া খেলবে লাইপজিগের বিপক্ষে। আর অ্যাওয়ে ম্যাচে রিয়ালকে যেতে হবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালের মাঠে। সঙ্গে রয়েছে শাখতার ডোনেস্ক, গ্রিসের এইকে এথেন্স ও রোমা। এদিকে টানা 2 বারের চ্যাম্পিয়ন পিএসজির সামনে আরও এক কঠিন চ্যালেঞ্জ। লুইস এনরিকের পিএসজি ঘরের মাঠে খেলবে বার্সেলোনার বিপক্ষে, আর সিটির মাঠে গিয়ে খেলবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। এছাড়া লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার সূচিতেও রয়েছে সিটি অ্যাস্টন ভিলার মতো কঠিন ইংলিশ প্রতিপক্ষ। গতবারের রানার্স আপ আর্সেনালও পেয়েছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিক, নাপোলি ও বর্ষিয়া ডর্টমুন্ডের মতো শক্তিশালী দল। আগামী 8 থেকে 10 সেপ্টেম্বর শুরু হবে লিগ পর্বের ম্যাচ। আর চ্যাম্পিয়ন্স লিগের এবারের ফাইনাল হবে মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে। ফারহান ইসান, এখন। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ এবার চেলসির পথে। অ্যাস্টন ভিলার সঙ্গে ট্রান্সফার ফি নিয়ে সমঝোতার পর লন্ডনের ক্লাবটির সঙ্গে 3 বছরের চুক্তি করতে যাচ্ছেন 33 বছর বয়সী এই তারকা। কেন ভিলা ছাড়লেন মার্তিনেজ, আর চেলসিতেই বা কেন এই আর্জেন্টাইন? বিস্তারিত জানাবেন ফারহান ইসান। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা গোলরক্ষক এমিলিয়ানো দিবু মার্টিনেজের ক্যারিয়ারে আসছে নতুন অধ্যায়। ইংলিশ ক্লাব চেলসিতে যোগ দিতে যাচ্ছেন এই আর্জেন্টাইন তারকা।
অ্যাস্টন ভিলার সঙ্গে প্রায় 7.5 মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ফিতে সমঝোতা করেছে চেলসি। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে লন্ডনে মেডিকেল পরীক্ষার পর চুক্তিতে সই করবেন মার্টিনেজ। তবে মার্টিনেজের মূল চুক্তি হবে 2 বছরের, সঙ্গে আরও 1 বছর বাড়ানোর সুযোগ থাকবে, অর্থাৎ চেলসিতে সর্বোচ্চ 3 বছর থাকার সম্ভাবনা রয়েছে তার। অ্যাস্টন ভিলার হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন 33 বছর বয়সী এই গোলরক্ষক। বিশেষ করে বড় ম্যাচে তার অসাধারণ পারফরম্যান্স এবং পেনাল্টি ঠেকানোর দক্ষতা তাকে বিশ্ব ফুটবলে অন্যতম আলোচিত গোলরক্ষকে পরিণত করেছে। তবে এবার ভিলা ছাড়ার পথে মার্টিনেজ। ক্লাবটি ইতিমধ্যে তার বিকল্প হিসেবে জাপানের তরুণ গোলরক্ষক জায়ান সুজুকিকে দলে ফিরিয়েছে। ফলে মার্টিনেজকে বিক্রি করে দলটির আর্থিক ভারসাম্য বজায় রাখার পাশাপাশি নতুন গোলরক্ষককে সামনে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে ভিলা। মার্টিনেজকে দলে নিতে আগ্রহী ছিল টটেনহাম হটস্পারও। এছাড়া ইতালিয়ান ক্লাব ইউভেন্টাসের সঙ্গেও তার নাম জড়িয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দ্রুত দর কষাকষি শেষ করে চেলসি ছিনিয়ে নিচ্ছে বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষককে। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মার্টিনেজ এবার স্ট্যামফোর্ড ব্রিজে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। চেলসি জার্সিতে তিনি কতটা সফল হন সেটি এখন দেখার বিষয়। তবে তার অভিজ্ঞতা ও বড় ম্যাচের পারফরম্যান্স নিঃসন্দেহে চেলসির গোলবারে নতুন মাত্রা যোগ করতে পারে। ফারহান ইহসান, এখন। আর এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon আর ইউটিউবে দেখুন youtube.com/ekhon tv।